feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আগের দিন সন্ধ্যাবেলা কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো নেমেই গিয়েছিলাম। সেখান থেকে ট্রেন ধরে সারা রাত জার্নি করে আর সকাল সকাল নাগেরকয়েল জংশনে এসে পৌঁছালাম। সেখান থেকে মানে স্টেশন থেকে অটো ধরে এখন যাচ্ছি কন্যাকুমারী রকেরই খুব কাছে আর একটা হোটেল আমাদের আগের থেকেই বুক করা ছিল মেক মাই ট্রিপে। তো সেখানে অলরেডি পৌঁছেও গেছি, তোমাদেরকে হোটেলটা অবশ্যই দেখাবো। তার আগে আমরা রুমে ঢুকে গিয়েছি খুব তাড়াহুড়ো করে, কারণ সারা রাত জার্নি করেছি, বুঝতেই পারছো খুব একটা কষ্ট হয়নি, কারণ ট্রেনটা খুবই ভালো ছিল আর খুব আরামে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। রুমে এসে না এসে তোমাদেরকে যে জিনিসটা আগে দেখাচ্ছি সেটা হচ্ছে বাথরুম। এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ বাথরুম না পরিচ্ছন্ন পরিষ্কার হলে একদমই ভালো লাগে না। আর এই বাথরুমটা যথেষ্ট ভালো, মানে আমরা যে রেটে রুম বুক করেছিলাম সেই অনুযায়ী বাথরুম রুম সবই খুব ভালো। তাই এখানে এসেই ভাবলাম রুমটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। আর আমাদের অভ্যেসটা এতটাই খারাপ, এসে না এসেই লাগেজগুলোকে আগে খাটের উপরে তুলে দিয়েছি, যেটা একদমই উচিত না। আরেকটা কথা, আমরা কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিভাবে পৌঁছালাম বা কন্যাকুমারী অবধি বা কিভাবে এলাম সমস্ত কিছু আগের ব্লগে আপলোড করা আছে। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই। তোমরা শুনলে হয়তো অবাক হবে যে এই ব্লগগুলো দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, কারণ আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসে। তো একটা ব্লগ আপলোড করার পর নানান রকম অসুবিধার জন্য এগুলো দেওয়া হয়নি। তো তার জন্য আগেই তোমাদেরকে সরি বলছি, কিন্তু পরপর ব্লগগুলো আমি আপলোড করতে থাকবো। আর তোমরা কিন্তু অবশ্যই দেখো, কারণ কেরালা বা কন্যাকুমারী ট্যুরের সমস্ত অংশটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। এখন ঘড়িতে ওই 8:30-9টা মতো বাজে। আমরা খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছি কন্যাকুমারীর সাইট সিনগুলো দেখবো বলে। লিফট আসার অপেক্ষায় আছি, কারণ আমরা 3rd ফ্লোরে, মানে আমাদের রুমটা 3rd ফ্লোরে। আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আমাদের কন্যাকুমারী। সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে স্নান করে এখন আমরা চলে যাব কন্যাকুমারী বিচ, বিবেকানন্দ রক, যেখানে ভারতের দক্ষিণতম বিন্দু একদম, সেটা আমরা দেখে নেবো। আর সামনে সামনে কিছু মন্দির ঘোরাঘুরি করবো, ব্যাস তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। কন্যাকুমারীতে সাইট সিন করতে গেলে ফেরি সার্ভিস তো অবশ্যই নিতে হবে, কিন্তু ফেরি সার্ভিসের নর্মাল যে টিকিটটা 75 টাকা, তার লাইন বিভৎস। আমরা দেখে অবাক। শুধুমাত্র যারা কন্যাকুমারী ট্যুরেই আসবে তাদের পক্ষে এটা সম্ভব। আমাদের যেহেতু লম্বা ট্রিপ, তাই জন্য স্পেশাল টিকিট 300 টাকার টিকিট দিয়ে এন্ট্রি নিতে হলো, না হলে এত কিছু ঘুরে দেখা সম্ভব নয়, কারণ এখানেই বিকেল অবধি কেটে যাবে। প্রথমে আমার একটু গায়েই লাগছিল, কারণ এত কম টাকার টিকিট থাকতে আমাদেরকে 300-600 টাকা দিয়ে এন্ট্রি নিতে হলো। কিন্তু তারপর একটু মনকে বুঝিয়েই নিলাম, এত দূর রাস্তা এসেছি অথচ সামান্য কিছু টাকার জন্য পুরো ট্রিপটা কভার হবে না, তো এইটুকু তো করতেই হবে। ওই যে দেখা যাচ্ছে তিরুভাল্লুভার স্ট্যাচু, কতটা কি দেখতে পাবো জানি না, কিন্তু মনে হচ্ছে ওখানেই যেতে হবে। তো আপাতত চলো ফেরি অবধি যাওয়া যাক, তারপর দেখা হবে। অবশেষে বঙ্গোপসাগর আরব সাগরের মিলনস্থলের পাদদেশ কন্যাকুমারীতে এসে আমরা পৌঁছেই গিয়েছি। ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে একেবারে দক্ষিণতম প্রান্তে কন্যাকুমারী অবস্থিত। ভূগোল বইয়ে তো আমরা পড়েছি, কিন্তু নিজের চোখে যে দেখবো বা নিজে যে একেবারেই দক্ষিণ প্রান্তে চলে আসতে পারবো, এটা স্বপ্নেও ভাবিনি। ফেরিতে চড়তে গেলেও কিন্তু লাইন দিতে হচ্ছে, আর ছেলে মেয়ে দুজনের লাইন আলাদা, সুতরাং আমাকে আলাদাই দাঁড়াতে হয়েছে। ও পিছনের লাইনে আছে। ফেরি আসতে না আসতেই টপ টপ করে উঠে পড়লাম। অনেকটাই ভিড় ছিল, তাও আমি কিন্তু জানলার ধারে সিটটাই পেয়েছি। আর ছেলে মেয়ে আলাদা হলেও আমার পাশে যিনি বসেছিলেন তিনি আমাদেরকে বললেন যে তোমরা দুজন পাশাপাশি বসো, তাই আমরা দুজন আবার এক হয়ে গেছি। জলের মধ্যে বোট তো একবার এপাশ আর ওপাশ, এত পরিমাণ দুল ছিল যে ক্যামেরাটা সোজা করে ধরতেই পারছিলাম না। তার উপর পিছনে আবার কিছু বাঙালি লোক উঠেছিল, আর বাঙালি মানেই তো হাসি মজা ঠাট্টা, কারণ এই যতক্ষণ এসেছি তামিল তেলেগু ভাষা ছাড়া অন্য কিছুই শুনতে পাইনি, তাই একটু বাংলা কথা শুনে মনটাও শান্তি পাচ্ছিল।
ওই যে দূরে যে তিরুভাল্লুভার স্ট্যাচু দেখা যাচ্ছে, ওখানে এখনো কাজ হচ্ছে, তাই যাওয়া ওখানে হবে না। বিবেকানন্দ রক থেকে যেটুকু দেখা যায় ওইটুকুই। লঞ্চ থেকে নামার পর সোজা চলে এসেছি টিকিট কাউন্টারে, কারণ বিবেকানন্দ রকে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট নিয়ে, মানে পার হেড 30 টাকা করে দিয়েই তারপরেই এন্ট্রি নিতে হবে। টিকিট কাউন্টার, তারপরে অনেকের কাছে টিকিট কাটতে, টিকিট কাটাও হয়ে গেছে। এরপর আমরা এন্ট্রান্স নিতে পারবো। সব জায়গায় টিকিট মাস্ট। এখানেই শেষ নয় কিন্তু, জুতো রাখতে হলেও আলাদা করে টিকিট লাগছে। তাই ভাবছিলাম সবাই কেন খালি পায়ে আসছে, এখন বুঝতে পারলাম কারণটা। চলো জুতো রেখে নিই, তারপর ভেতরে দেখা হবে। ভারতের একদম এত প্রান্তে এসে কেন যে বিবেকানন্দ এসেছিল সেটাই ভাবছি। এত দূরে একদম দক্ষিণতম বিন্দু, ভারতের এই যে শেষ সীমান্ত, তার দক্ষিণতম প্রান্ত, সমুদ্রের মাঝে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। প্রচুর লোক, ওই যে মন্দির, ওখানে পূজা হয়, যার জন্য আমাদেরকে জুতো খুলতে হলো। সত্যি এখানে পাথরের একটা বৈশিষ্ট্য আছে, ভালো পাথর, অসাধারণ। এই সেই রক মেমোরিয়ালের সেই তারপর বিবেকানন্দ এসেছিলেন। এখানে দিক নির্ণয় করা রয়েছে, কোনটা কোন দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, মেন পয়েন্ট। তার উল্টো দিকে রয়েছে বিবেকানন্দ, আর এদিকে রয়েছে মন্দির, আর ওখানে রয়েছে যেটা আমরা দেখাচ্ছিলাম স্ট্যাচু। ভিতরে ছবি তোলা এলাও নেই, আমরা ভিতরে ছবি তুলতে পারবো না। এদিকেও ভিতরে মন্দিরের ভিতরে ছবি তোলা এলাও নেই, আমরা ছবি তুলতে পারবো না, কিন্তু আমাদেরকে দেখাতে তো জরুর পারবো যতটা সম্ভব। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, আমরা ছবি তুলতে পারবো না। শ্রীপদা মণ্ডপম, এখানে রয়েছে দেবী কুমারীর ফুটপ্রিন্ট, মানে পদধূলির একটা চিহ্ন রয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এটা হলো ফুটপ্রিন্টের ছবি। ভেতরে তো ফুটপ্রিন্টের ছবিটা কোনো রকমে ক্যাপচার করেছিলাম, আর কিছু পারিনি, তাই বাইরে বেরিয়ে ভাবলাম চলো নিজেদের বদনেরই একটা ভিডিও করে রাখি। চলে এলাম এই দরজাটার কাছে, একটা বিশাল বড় গেট, কিন্তু বাইরে তো দেখতেই পাচ্ছ কি লেখা আছে। ক্যামেরাও টোটালি স্টপড, কিন্তু তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছুটা দেখাবো বলে। এটা স্থলভাগ থেকে 500 মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করছে, ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণতম প্রান্ত। এতটা দূরে এসে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব না, তা কি হয়? স্বামী বিবেকানন্দ এই শিলাখণ্ডের ওপরে বসেই ধ্যান করেছিলেন, মানে ওই অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন বলেই এখানে একটা এত সুন্দর স্মারক স্তম্ভ নির্মাণ করা হয়েছে। আমরা দুজনে এটাই আলোচনা করছিলাম যে সমুদ্রের মাঝে এতটা দূরে বিবেকানন্দের স্ট্যাচুটাই বলো আর পুরো রকটাই বলো, এত সুন্দরভাবে সাজানো আছে আর এত সুন্দরভাবে সংরক্ষণ করা আছে যে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি ভিডিওতে আর কতটুকুই দেখাতে পেরেছি, মানে তোলাটাও খুব অসম্ভব ছিল যেহেতু ক্যামেরা টোটালি স্টপ ছিল ওখানে। এরপরে চলে এসেছি বিবেকানন্দ রকের একদম ব্যাক সাইডে। ব্যাক সাইডের ভিউটা তো আরও অপূর্ব, মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে উপভোগ করি।
আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশে গেছে। আর হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, কিন্তু তাপমাত্রাও প্রচুর হাই। যেখানে ডিসেম্বর মাসে আমরা ঠকঠক করে কাঁপি, এখানে তাপমাত্রা 38°C। মানে ভাবতেই পারছো না যে ঘাম ঝরে ঝরে সমুদ্র আর আকাশ যেন এখানেই মিশে গেছে। অরিজিনালি কিন্তু এই কালারটাই ছিল, মানে ক্যামেরাতে অন্য আসছে না, একদমই কিন্তু অরিজিনালটাই আসছে। আজকে কিন্তু আমাদের দুজনের টি শার্টটাও হয়ে গেছে জলের কালারে। একটা নয়, দুটো নয়, তিনটে সাগরের মিলনস্থলে দাঁড়িয়ে আছে। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. বিবেকানন্দ রক মেমোরিয়ালে অনেকটা টাইমই আমরা স্পেন্ড করেছি, আর কিছু দেখার ছিল না, তো ফেরি করে আমরা ব্যাকে আবার ফিরে চলে এসেছিলাম। তো সামনেই একটা ভগবতী টেম্পল ছিল, হেঁটে হেঁটেই আসা যাবে, তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছিলাম এটা দেখার জন্য। কিন্তু এখানে কোনো জায়গাতেই ক্যামেরা অ্যালাউড নয় বলে ওগুলো তবু তোমাদের দেখাতে পেরেছি, কিন্তু এটা কোনোভাবেই দেখাতে পারছি না, ক্যামেরা এখানে একদমই অন করতে দেয়নি। মন্দিরের ভেতরের স্ট্রাকচারটা তো অন্য রকমই, তার উপর এখানের একটা বিষয় হলো যে ছেলেদেরকে কোনো রকম ওপরে জামা বা টি শার্ট কিছুই পরে ঢোকা চলবে না, সব কিছু খুলে রেখে জমা করে ঢুকতে হবে। সামনেই রয়েছে গান্ধী মণ্ডপম, মানে বুঝতেই পারছো মহাত্মা গান্ধী নিয়ে বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিসপত্র আর কি। আমাদের একটা কি সুবিধা হয়েছে, আমাদের হোটেল থেকে সমস্ত সাইট সিনগুলো খুব কাছে, মানে হেঁটে হেঁটেই পুরোটা কভার করা যাবে, কোনো রকম গাড়ি টাড়ি কিছু লাগবে না। শুধু একটাই সমস্যা, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড তাপমাত্রা। মানে ডিসেম্বর মাসে যে এত টেম্পারেচার থাকে, এখানে না এলে জানতে পারতাম না। পাগুলো জাস্ট পুড়ে যাচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। ওইখানে মন্দিরে জুতো খুলে ঢুকেছিলাম, আর মন্দিরের পিছন দিয়ে এদিকে আসা যায়, তা আমরা যদি আবার জুতোগুলো পরে সামনের দিকে আসতে যাই অনেকটা আবার ঘুরে আসতে হবে, তাই জন্য আমরা খালি পায়ে চলে এসেছি। চলো চলে যাই। তো তোমাদের প্রথমেই বললাম না, মহাত্মা গান্ধীরই এখানে সমস্ত কিছু রয়েছে, মানে কত সালে জন্ম, কত সালে মৃত্যু, কি কি কাজ করে গেছেন, কি কি আন্দোলন করেছেন, অরিজিনাল নাম কি ছিল, বা গান্ধীজি উপাধিটাই কিভাবে পেলেন, সমস্ত কিছু হিস্টোরিক্যাল জিনিস রয়েছে এখানে। চলো মোটামুটি সব কিছু দেখা হয়ে গেছে, এরপর বেরিয়ে দুপুরের লাঞ্চটা করে নিই। মানে এখন 12টা বাজছে, এখন যদি ব্রেকফাস্ট করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, সকালে ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, তাই একেবারে লাঞ্চটাই করব। অনেক ঘোরাঘুরি করার পর মনে হলো এই হোটেলটাই ঠিকঠাক, কারণ নন ভেজের একটা হোটেলও আমার ঠিকঠাক লাগলো না, তাই ভেজেই ঢুকলাম। তো হোটেলটা দেখেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, কিন্তু একটা বিষয় হচ্ছে মেনু কার্ড দেখে বুঝতে পারছিলাম না যে কোনটা খাবো আর কোনটা খাবো না, কারণ সব কিছুই আনকমন লাগছিল আমাদের কাছে। তো দুপুরবেলা আমরা ভাতটাই পছন্দ করি, কিন্তু এখানে ভাতের চালগুলো একটু অন্যরকম। যেখানেই যাই না কেন আমাদের জন্য একটা না একটা বাঙালি ঠিক জুটেই যায়, তাই একটা বাঙালি ছেলে ওই হোটেলেই ছিল, সাজেস্ট করলো আমাদেরকে যে সাউথ ইন্ডিয়ান মিল না খেতে, কারণ ওটা আমরা খেতে পারবো না, তাই জন্য সে বললো নর্থ ইন্ডিয়ান মিল খেতে। কি বলতো, সাউথ ইন্ডিয়ান মিলে একটু টকের পরিমাণটা বেশি থাকে, তো আর আমরা টক খেতে পছন্দ করি না, তাই নর্থ ইন্ডিয়ান মিলটাই নিলাম দুটো। আমরা যেমন খাওয়ার শেষে চাটনি খাই, এখানে প্রথমেই দিল, তারপর দিল ডাল, ফুলকপি আলুর তরকারি আর চানা মশলা। ও আর টক দইও ছিল। তবে আমার কেন জানি না মনে হচ্ছিল এই তরকারিগুলো দিয়ে রুটিটা খেতেই বেশি ভালো লাগছিল। খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই ভালো ছিল। আমি সাজেস্ট করব কন্যাকুমারী এলে এই হোটেলটাই খেও। খাওয়া হয়ে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে এসেছি হোটেলের দিকে। তো প্রথমে এসেই তো তোমাদের হোটেলটা দেখানো হয়নি, এই হচ্ছে আমাদের হোটেল আর রেসিডেন্সি। হোটেলটা খুবই সুন্দর আর রেটটাও কিন্তু খুব কম। তোমরা কন্যাকুমারী এলে এটা নিতেই পারো, কারণ এখান থেকে সমস্ত সাইট সিনগুলো খুব কাছে। এখন দুপুর 1টা মতো বাজে, আর আমাদের সমস্ত সাইট সিন কন্যাকুমারীর কমপ্লিট হয়ে গেছে। হোটেলটা একদিনের জন্যই বুক করেছিলাম, কিন্তু যেহেতু সমস্ত সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে একটা ক্যাব বুক করে আমরা অন্য জায়গার জন্য বেরিয়ে পড়েছি।
শুধু শুধু বিকেলটা নষ্ট করে কি হবে বলো, রেস্ট তো বাড়ি গিয়েও নিতে পারবো। তাই জন্য আমরা তামিলনাড়ু ছেড়ে কেরলের দিকে বেরিয়ে যাচ্ছি। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর কন্যাকুমারীর জায়গাগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। কন্যাকুমারী ট্যুরে এলে আমাদের প্রসেসে যদি ঘোরো তাহলে একদিনের জন্যই হোটেল বুক করবে, কারণ একদিনের বেশি সাইট সিন করতে লাগবে না। কেরলের নেক্সট ব্লগটা আরও সুন্দর হতে চলেছে, কারণ জায়গাগুলো অপূর্ব সুন্দর। দেখতে হলে আমার পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আজকের মতো সবাইকে টাটা।